দেশের স্বার্থ রক্ষা করে বিশ্বের সকল দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর একটি হোটেলে লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেমিনারে তিনি কথা বলেন। বাংলাদেশ চীন মৈত্রী সমিতির উদ্যোগে আয়োজিত সেমিনারে বিএনপি মহাসচিব আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব দরবারে বাংলাদেশকে আবারও নতুন আঙ্গিকে তুলে ধরতে চাইছেন। মির্জা ফখরুল বলেন, সরকারে কিংবা বিরোধী দল উভয় অবস্থানই বিএনপির সঙ্গে চীনের সবসময় ভালো সম্পর্ক ছিল। সেমিনারে অংশ নিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, শুধু চীন নয়, প্রতিবেশী সকল দেশের সাথেই বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে চায় বর্তমান সরকার। এখন যে পর্যায়ে আছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে চীন দ্রুত এগিয়ে আসবে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে, তারা কাজ করছেন। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে, যা আমাদের নেতা জনাব তারেক রহমান ক্ষমতায় আসার আগের থেকেই বারবার করে বলেছেন। এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। শুধু দুর্যোগ নয়, সবসময় দেশের মানুষের পাশে আছে বর্তমান সরকার, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের কাছে ঘর নির্মাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রী সমাজের বিত্তবানদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি উপকরণ সহায়তা দেয়া হবে। সারাদিনে পেকুয়া মাতামুহুরী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে রাতে ঢাকায় ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছে, নিশ্চিহ্ন হয়েছে, তাদের মধ্যে যতদূর সম্ভব এটা জরিপ করে তাদের সকলকে এই সাহায্য যেন আমরা করতে পারি, তারা করতে পারে, এটা আমি আহ্বান জানাচ্ছি। আর যারা সমাজের বিত্তবান মানুষ, দেশের বিত্তবান মানুষ, তারা যেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, এই আহ্বান করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। অতিবৃষ্টি, বন্যা ও পাহাড় ধসে দেশে মৃতের সংখ্যা বেড়ে 58 জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে। এখনও পানিবন্দী 52,000-এর বেশি পরিবার। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববার থেকে ভারী বর্ষণের লঘুচাপ কেটে গেলেও সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। এইসব এলাকায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ অনেক। প্রায় 1 লাখ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। যদিও গেল 2 দিনে বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করেছে, তবে এখনও প্রায় 82,000 হেক্টর জমি পানির নিচে। মৎস্য প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ প্রায় 488 কোটি টাকা। ক্ষয়ক্ষতির এই হিসাব প্রাথমিক, চূড়ান্ত হিসাব মিলবে আগামী সপ্তাহে। মেঘনায় জোয়ারের চাপ এবং তীব্র স্রোতে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে সিসি ব্লক বাঁধে ধস শুরু হয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে ফেরি, লঞ্চ, মাছঘাট সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। এলাকাবাসীর শঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন ছড়িয়ে পড়তে পারে ভোলা শহর রক্ষা বাঁধ পর্যন্ত। কামরুল ইসলামের তথ্য, ছবিতে প্রতিবেদন। 14 জুলাই ভোর থেকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে শুরু হয়েছে সিসি ব্লকের ধস। জোয়ারের চাপে ভেঙে গেছে 4 স্তরের প্রায় 15 থেকে 20 মিটার এলাকার শত শত সিসি ব্লক। স্রোত বাড়ার সাথে সাথে বেড়েছে সিসি ব্লক ধসের মাত্রাও। এরই মধ্যে আরও প্রায় 10 মিটার এলাকায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে ইলিশা লঞ্চঘাটের পন্টুন। বিআইডব্লিউটিএল লঞ্চঘাটে যাত্রী ওঠানামা
বন্ধ ঘোষণা করেছে। মেঘনা নদী থেকে বালু কাটার কারণে আমাদের ভোলা ইলিশার যে বেরিবাতে বলক দেওয়া বলক ডাব্বা এবং লঞ্চঘাট পর্যন্ত ডাব্বা ভাঙ্গিয়া নিচে চলে গেছে। ডাইবে যাওয়ার পরে সেখান থেকে পল্টন নিয়ে আসছে, ওই আমাদের যে পল্টনটা রাখছে ওই পল্টন নাইন লঞ্চ ঘাট দিছে, ওই পল্টন সেখানে রয়ে গেছে, যা তুটতে পারে না নামতেও পারে না। বলক ডাব্বা বেরি ভাঙ্গিয়া গেলে বলে শেষ। এরই মধ্যে কয়েকটি দোকান নদীতে ভেঙে গেছে। ঝুঁকিতে থাকা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। নদী ভাঙনের মাত্র 20 মিটার দূরেই রয়েছে ভোলা শহর রক্ষা বাঁধ। এতে উদ্বেগ বেড়েছে শহরবাসীর। এই দোকানটার 2-3 লাখ টাকার সম্পদ গেছে গিয়ে, ওই দোকানটার 4-5 লাখ টাকার সম্পদ গেছে গিয়ে, এর অনার নিরুপায়। বিগত বছর থেকে কিন্তু আমরা ভাঙনের শিকার ইলিশাবাসী, তো আবার ব্লকগুলো কিন্তু আমাদের আবার করে দিয়েছেন। তারপর এই বর্ষার নতুন স্রোতের কারণে কিন্তু ব্লকগুলো আবার ডেবে যাচ্ছে। ভাঙ্গা দেখতে আমরা আতঙ্কিত, এখানে আমাদের বাড়িঘর আছে, বড় বড় বিল্ডিং হয়েছে, বাজার টাজার অনেক কিছু, মাদ্রাসা স্কুল, এগুলার সবগুলার তো একটা ভয়। ভাঙন এলাকা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এখানে যেহেতু লঞ্চ ঘাট আছে, তো লঞ্চ ঘাটে প্রচুর যাত্রী ওঠানামা করে, এখানে আমরা এটা মনে করছি এটা ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। এর প্রেক্ষিতে আমরা বিএডব্লিউটি এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং ওনারাও আন্তরিকভাবে সহযোগিতায় দ্রুততম সময়ে এখানে লঞ্চ ঘাটটি বন্ধ করে অন্যত্র সরাইয়ে স্থানান্তর করা হয়েছে। এলাকার লোকজন জানান এর আগে 2023 ও 2024 সালে একাধিকবার একই পয়েন্টে সিসি ব্লকের ধস দেখা দেয়। হাসান আহমেদ, ৭১। অস্বাভাবিক জোয়ারে ভাঙন কবলিত ভোলার ইলিশা ঘাটে আছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। আরো বিস্তারিত জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। কামরুল, এখনকার পরিস্থিতিটা কেমন দেখছেন সেখানকার জানাবেন, এবং ব্যবসায়ীরা কি বলছেন, তাদের নিজেদের যে সম্পদ তা নিরাপদ করতে পারলেন কিনা তারা? সারা আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এই যে ফেরিঘাটটি, মানে যে লঞ্চ ঘাটটি রয়েছে, সেই লঞ্চ ঘাটটি কিন্তু গত 2 দিন আগে অতি জোয়ারের কারণে এবং মেঘনা নদীর প্রবল স্রোতে এইখানকার যে র্যাম্প রয়েছে যাত্রী ওঠানামার, সেই র্যাম্পটি ভেঙে ছুটে গেছে এবং এখানকার যে ব্লকগুলা রয়েছে সেই ব্লকগুলা কিন্তু আস্তে আস্তে নদীর গর্ভে চলে গিয়েছে। এতে করে কিন্তু পানি উন্নয়ন কর্মকর্তারা এবং বিআরডব্লিউটি এর লোকজন এখানকার এই ঘাটটিকে স্থগিত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই ঘাটটিকে এখন অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাবে। তবে এখানকার যে দোকানদাররা রয়েছে, এখানে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে তারা কিন্তু তাদের 2টি দোকান কিন্তু নদীর গর্ভে চলে গিয়েছে। এখানকার এই যখন এই ব্লক পড়ে যায় তখন তাদের 2টি দোকান নদীতে চলে এসেছে, তারা কিন্তু আর্থিকভাবে বিশাল ক্ষতি হয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘাটটি পুনরায় যদি আবার চালু করে তাহলে তাদের ব্যবসা বাণিজ্য আবার চালু করতে পারবে, কারণ এখানে অনেকগুলো দোকান রয়েছে, তারা মূলত এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছে শুধু এই ঘাটের উপরে নির্ভর করে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই নদী থেকে মানে মেঘনা থেকে এখন প্রায় 20 মিটার দূরে রয়েছে ভোলার এই ঘাটটি, ভোলার এই যে বেড়িবাঁধটি, যেটা শহর রক্ষা বাঁধ, এই শহর রক্ষা বাঁধের থেকে 20 মিটার দূরে রয়েছে এই নদী। তাই এখানকার যে বর্তমানে যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙনের থেকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে তারা দ্রুতই এখানে জিও ব্যাগের ব্যবস্থা করবেন এবং পরে তারা জিও ব্যাগ দিয়ে এখন ভাঙন বন্ধ রেখে তারা পরে ব্লক দিয়ে তারা এটা স্থায়ীভাবে সমাধান করবেন। তবে এখানকার ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী কামরুল ইসলাম ভোলার ইলিশা ঘাটে অস্বাভাবিক জোয়ারে ভাঙনের সবশেষ তিনি আমাদের জানাচ্ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন দম্পতি খুব কমই আছেন যাদের জীবন যেমন আলোচিত তেমনি আলোচিত তাদের সংগ্রাম, নেতৃত্ব আর উত্তরাধিকার। শেরেবাংলা নগরের সমাধিস্থলে পাশাপাশি শায়িত আছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই সাথে সংসারের পথ চলায় সময় পরিক্রমায় যারা হয়ে ওঠেন দেশের রাজনীতির 2 কেন্দ্রীয় চরিত্র। প্রতিদিন তাদের সমাধিতে মানুষ আসেন শ্রদ্ধা জানাতে কিংবা ইতিহাসের কাছাকাছি যেতে। মিরাজ সুমনের ক্যামেরায় সহকর্মী সিফাত ফারুকি রিপোর্ট। ব্যস্ত রাজধানীতে জিয়া উদ্যানের এই অংশটুকু যেন ভিন্ন এক জগৎ।
নানা প্রজাতির গাছ আর পাখপাখালির এই উদ্যানের মাঝে দুটি সমাধি, যেখানে আছে নীরবতা আর লেখা আছে এক দম্পতির ঐতিহাসিক মহাকাব্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়ার সমাধিতে আগে থেকেই মানুষের আনাগোনা ছিল, এখন তার পাশেই শায়িত সহধর্মিণী খালেদা জিয়া। প্রতিদিন এখানে অসংখ্য মানুষ আসেন। উদ্দেশ্য একজন রাষ্ট্রপতি কিংবা সাবেক প্রধানমন্ত্রীর কবর দেখা নয়, তারা আসেন দেশের রাজনৈতিক ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়াতে। এই খালেদা জিয়া এবং জিয়াউর রহমান এ বাংলাদেশের 18 কোটি মানুষের স্পন্দন। সবচাইতে বড় কথা হচ্ছে এরা কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে না। কেউ হাত তুলে দোয়া করেন পরম করুণাময়ের কাছে, কেউ সন্তানদের পরিচয় করিয়ে দেন রাজনীতির কিংবদন্তি দুই মহারথীকে। বাচ্চাদের আনার কারণ এই যে আমরা এটা দেখাইতে চাই, এগুলো থেকে তো অনেক কিছু শেখার আছে। তাদের কাছ থেকে সর্বোপরি দেশপ্রেম শিখার আছে। তিনি বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশ এবং দেশের মানুষ আমার শেষ ঠিকানা। তরুণদের অনেকেই জিয়াউর রহমানকে দেখেননি, খালেদা জিয়াকেও দেখেছেন টিভির পর্দায়, রাজনৈতিক কর্মসূচি কিংবা বিচারিক প্রক্রিয়ার খবরে। তবুও সমাধিতে এসে তারা অনুভব করেন পেছনের ইতিহাসকে। অনেক শিক্ষণীয়, যেটা আমার কাছে ওনার সব বক্তব্য ভালো লাগতো, ওনার কথাগুলো ভালো লাগতো। আমাদের জেএনজি বা আমাদের অনাগত যারা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের উচিত তাদের থেকে শিক্ষা নেওয়া। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এখানে সবাই আসেন স্মৃতি খুঁজতে। দুই প্রজন্ম, দুই নেতা, দুই অধ্যায়ের গল্প যেন মিলেছে একই প্রাঙ্গণে। সময়ের সাথে সাথে তাই স্থানটি শুধু সমাধি ক্ষেত্র নয়, হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নীরব স্মারক। একই সাথে সংসারের পথ চলা শুরু করেছিলেন তারা। সময়ের পরিক্রমায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন দেশের রাজনীতির দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কেন্দ্রীয় চরিত্র। আজ তারা পাশাপাশি শায়িত। তাদের সমাধিতে এসে সকলেই পেছনে ফিরে দেখেন ইতিহাসকে। দুটি জীবন, দুটি সমাধি স্মরণ করিয়ে দেয় একটি দাম্পত্যের, একটি রাজনৈতিক উত্তরাধিকারের, যা বাংলাদেশের ইতিহাসে সমৃদ্ধ হয়ে আছে, থাকবে আজ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন দম্পতি খুব কমই আছেন, যাদের জীবন যেমন আলোচিত তেমনি আলোচিত তাদের সংগ্রাম, নেতৃত্ব আর উত্তরাধিকার। শেরেবাংলা নগরের সমাধিস্থলে পাশাপাশি শায়িত আছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই সাথে সংসারের পথ চলায়, সময় পরিক্রমায় যারা হয়ে ওঠেন দেশের রাজনীতির দুই কেন্দ্রীয় চরিত্র। প্রতিদিন তাদের সমাধিতে মানুষ আসেন শ্রদ্ধা জানাতে কিংবা ইতিহাসের কাছাকাছি যেতে। মিরাজ সুমনের ক্যামেরায় সহকর্মী সিফাত ফারুকি রিপোর্ট। ব্যস্ত রাজধানীতে জিয়া উদ্যানের এই অংশটুকু যেন ভিন্ন এক জগৎ। নানা প্রজাতির গাছ আর পাখপাখালির এই উদ্যানের মাঝে দুটি সমাধি, যেখানে আছে নীরবতা আর লেখা আছে এক দম্পতির ঐতিহাসিক মহাকাব্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়ার সমাধিতে আগে থেকেই মানুষের আনাগোনা ছিল, এখন তার পাশেই শায়িত সহধর্মিণী খালেদা জিয়া। প্রতিদিন এখানে অসংখ্য মানুষ আসেন। উদ্দেশ্য একজন রাষ্ট্রপতি কিংবা সাবেক প্রধানমন্ত্রীর কবর দেখা নয়, তারা আসেন দেশের রাজনৈতিক ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়াতে। এই খালেদা জিয়া এবং জিয়াউর রহমান এ বাংলাদেশের 18 কোটি মানুষের স্পন্দন। সবচাইতে বড় কথা হচ্ছে এরা কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে না। কেউ হাত তুলে দোয়া করেন পরম করুণাময়ের কাছে, কেউ সন্তানদের পরিচয় করিয়ে দেন রাজনীতির কিংবদন্তি দুই মহারথীকে। বাচ্চাদের আনার কারণ এই যে আমরা এটা দেখাইতে চাই, এগুলো থেকে তো অনেক কিছু শেখার আছে। তাদের কাছ থেকে সর্বোপরি দেশপ্রেম শিখার আছে। তিনি বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশ এবং দেশের মানুষ আমার শেষ ঠিকানা। তরুণদের অনেকেই জিয়াউর রহমানকে দেখেননি, খালেদা জিয়াকেও দেখেছেন টিভির পর্দায়, রাজনৈতিক কর্মসূচি কিংবা বিচারিক প্রক্রিয়ার খবরে। তবুও সমাধিতে এসে তারা অনুভব করেন পেছনের ইতিহাসকে। অনেক শিক্ষণীয়, যেটা আমার কাছে ওনার সব বক্তব্য ভালো লাগতো, ওনার কথাগুলো ভালো লাগতো। আমাদের জেএনজি বা আমাদের অনাগত যারা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের উচিত তাদের থেকে শিক্ষা নেওয়া। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এখানে সবাই আসেন স্মৃতি খুঁজতে। দুই প্রজন্ম, দুই নেতা, দুই অধ্যায়ের গল্প যেন মিলেছে একই প্রাঙ্গণে। সময়ের সাথে সাথে তাই স্থানটি শুধু সমাধি ক্ষেত্র নয়, হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নীরব স্মারক। একই সাথে সংসারের পথ চলা শুরু করেছিলেন তারা। সময়ের পরিক্রমায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন দেশের রাজনীতির দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কেন্দ্রীয় চরিত্র। আজ তারা পাশাপাশি শায়িত।
তাদের সমাধিতে এসে সকলেই পেছনে ফিরে দেখেন ইতিহাসকে। দুটি জীবন, দুটি সমাধি স্মরণ করিয়ে দেয় একটি দাম্পত্যের, একটি রাজনৈতিক উত্তরাধিকারের, যা বাংলাদেশের ইতিহাসে সমৃদ্ধ হয়ে আছে, থাকবে আজ। দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিকেল 3:30টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবি হলে সংবাদ সম্মেলন হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন, প্রেস সচিব সালেহ শিবলি সহ প্রেস উইংয়ের অন্য সদস্যরা উপস্থিত থাকবেন। গত 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। হত্যা চেষ্টা, ছিনতাই সহ 7 মামলার আসামি তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তার অস্ত্র ভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। মহিম মিজানের রিপোর্ট। চাঁদা না দেয়ায় গেল মে মাসে রাজধানীর কমলাপুরে দিনে দুপুরে একটি গাড়ির শোরুমে হামলা চালায় একদল যুবক। পুলিশ বলছে, কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি এবং তাদের সহযোগীরাই এই হামলার সাথে জড়িত। আরও অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত বাপ্পি বাহিনীকে ধরতে শুক্রবার রাতে কমলাপুর এলাকায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় তামিম রেজা বাপ্পিকে। পুলিশ বলছে, বাপ্পির অপরাধ জগতের বিস্তারিত তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। সবুজবাগ থানার একটা অ্যাটেম্পট টু মার্ডার একটা মামলা হয়েছে, সেখানে সেই সূত্রে এবং একজন ব্যবসায়ী গত মে মাসে জনৈক ব্যবসায়ী, কমলাপুরের ব্যবসায়ী, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, উনি গাড়ি ব্যবসা করেন, ওনার শপের শুটিং ইনসিডেন্ট ঘটায়, মানে গুলি করে চলে যায়। এই সামগ্রিকভাবে এই ঘটনাগুলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্তে উপনীত হই যে এই চক্রটা এই ঘটনাগুলির সাথে ইনভলভ। হত্যা চেষ্টা, ছিনতাই সহ 7 মামলার আসামি বাপ্পি গ্রেপ্তারের মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডের আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে আশা পুলিশের। বাপ্পি বাহিনীর বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান চলবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এই ভিকটিমের নাম ছিল হচ্ছে আমিন আহমেদ মিটু, তার ঘাড় ভেঙে দেওয়া হয়েছিল। ওই মামলাতে 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই 3 জন যে পরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওনাদের নাম হচ্ছে জুয়েল, শাকিল এবং মানিক। ওই ঘটনাতে এই বাপ্পি রিজনের সংশ্লিষ্টতা থাকলে তাদেরকে আমরা ওখানেও সোনারেজ দেখাবো। এদিকে গত 2 মাস আগে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় এখনো কোনো আসামিকে ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস ডিএমপির এই অতিরিক্ত কমিশনারের। টিটন মারা হচ্ছে আইন নির্মাণের বিষয়টা, এইটা নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা ভালো রেজাল্ট দিতে পারবো। মহিম মিজান, 71, ঢাকা। অবশেষে ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের কাজ স্থগিত করা হয়েছে। এ নিয়ে জেলা পরিষদের প্রশাসক জানিয়েছেন, নতুন আরেকটি ভাস্কর্য গড়ার পর পুরনোটি সরানো হবে। জেলা পরিষদের প্রশাসক আরও জানান, শহরের প্রবেশদ্বারের বাস টার্মিনালে একটি অসম্পূর্ণ ভাস্কর্য থাকার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছিল, যে কারণে কিছু ক্ষুব্ধ এলাকাবাসী এটি ভেঙে ফেলছিল। পরে তাদের সাথে কথা বলে ভাঙার কাজ বন্ধ করা হয়। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, শিগগিরই নতুন জায়গায় এই বীরের নতুন একটি ভাস্কর্য গড়া হবে। পরে টার্মিনাল এলাকার অসমাপ্ত ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়। ঝিনাইদহ শহরের দৃশ্যমান কোন জায়গায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান একটা স্থাপনা তৈরি করব। তৈরি করার পরে আমরা সবার সাথে মত বিনিময় করে সিদ্ধান্ত নিয়ে আপনারা তখন এটা অপসারণ করেন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।